গত ১৫-১৬ বছর ধরে বাফুফের যে প্রেসিডেন্ট, নির্বাচিত প্রেসিডেন্ট, চোরের বাচ্চা চোর সালাউদ্দিন কাজী, আপনি তার চেহারাটা যদি এখন ইন্টারনেটে সার্চ দিয়ে দেখেন, মানে ফেরাউনের মতো চেহারা। চুরি করতে 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 তার এমন একটা অবস্থা হয়ে গেছে, সারা পৃথিবীর ক্রিকেটার ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে, বাংলাদেশের ক্রিকেটাররা এনওসি পায় না। কেন? নিউজটা একটু পুরাতন হয়ে গেছে, খুব বেশি পুরাতন হয়নি, ২৪ ঘন্টা পার হয়নি এখনও। এই ব্যাপারটা নিয়ে আমার আগেই কথা বলা উচিত ছিল, বাট আমি আসলে একটু সময় নিয়েছি ব্যাপারটা আসলে একটু অ্যানালাইসিস করা, একটু ভেতরে দেখা আসলে কি হইছে, হঠাৎ করে এইটা কেন হইল। আর সেটা হচ্ছে বিসিবিতে, আমি ক্লিয়ার করেই দিই, বিসিবিতে যেই দুদকের আক্রমণ হইল, আক্রমণ মানে অভিযান হইল, এই অভিযানটা আসলে এটা পূর্ব পরিকল্পিত। এই অভিযানটা এখন কেন হলো, পাপন সাহেবের আমলে, মানে সাহেব তো বলা যাবে না, পাপন চোরের আমলে কেন হলো না, অথবা আপনি যদি বলেন যে এটা আসলে বিসিবিতে হইল, বাফুফেতে কেন হইল না, এরকম অনেক প্রশ্ন, একটু ডিপ রিসার্চের প্রশ্ন আসতে পারে। যেটা আপনারা নিউজে দেখছেন যে ৩টা অভিযোগের ভিত্তিতে এই সিদ্ধান্তটা নেওয়া হয় যে বিসিবিতে তারা অভিযান চালাবে। প্রথম অভিযোগের কারণ হচ্ছে বাছাই লীগ। বাছাই লীগটা আসলে আপনাদের নজরে সেভাবে আসবে না, বাট ক্রিকেটের পাইপলাইন স্ট্রং করার জন্য, নতুন নতুন ক্রিকেটার বাংলাদেশের লিস্টে অ্যাড হওয়ার জন্য এই বিভাগীয় বাছাই লীগ যেটা, এইটা মোস্ট ইম্পর্টেন্ট ছিল, যেটা গত ১২ বছর ধরে বন্ধ ছিল। এবং ১৫ বছরের এই ক্ষমতা আমলে পাপন চোরার ১৫ বছরের ক্ষমতায় থাকা পর্যন্ত প্রথম ৩ বছর সে এইটা ঠিকঠাক মতো চালাইছে, বাট তারপর এটা স্টপ করে দেয়, কারণ এইটার মধ্যেও সে একটা বিজনেস ঢুকাইছে, সেখান থেকে ইনকামের একটা সোর্স খুলছে, যার কারণে বিভাগীয় পর্যায়ের যে সিস্টেম এটা সে বন্ধ করে দেয়। পরবর্তীতে সে একটা নতুন তার ওন সিস্টেম চালু করে, যে একটা নামমাত্র বিভাগ সে দাঁড় করাবে চ্যাম্পিয়ন হিসেবে, এবং নামমাত্র একটা বিভাগ দাঁড় করাবে রানার আপ হিসেবে। এবং এই বিভাগীয় পর্যায়ে যত সব বন্টন, যত সব বরাদ্দ আসতো, সে পুরোটাই তার পকেটে ঢুকাইতো বা তার সাঙ্গপাঙ্গ ঢুকাইতো। এটা হচ্ছে প্রথম অভিযোগ, যেটা বিভাগীয় পর্যায়ে। সেকেন্ড অভিযোগ, সেটা হচ্ছে টিকিট। বাংলাদেশে যত খেলা হোক, সেটা ক্রিকেটের লেভেলে, সেটা বিপিএল হতে পারে, টেস্ট হতে পারে, ওয়ানডে হতে পারে, যে কোনো টাইপ খেলা যেখানে দর্শক টাকা দিয়ে আর কি খেলা দেখবে, এরকম কোনো খেলা যদি হয় তাহলে সেখানে টিকিট ছাপানো হয়, এবং কতটা টিকিট ছাপানো হলো, ওই টিকিটের পরিমাণ কীরকম, মানে দামের পরিমাণ কীরকম, ওইগুলোর একটা এডিট করে একটা বড় ধরনের হেরফের দেখা গেছে, কোটির লেভেলের হেরফের, এটার একটা অভিযোগ আসছে। এবং ৩ নম্বর যে অভিযোগ, সেটা হচ্ছে লাস্টের মুজিব বর্ষ যেটা হয়ে গেল বলতে অনেক দেরি হয়ে গেছে, এই মুজিব বর্ষতে যেই অপকর্মটা হয়েছে, সেখানে মানে মুজিব বর্ষের অনুষ্ঠানকে কেন্দ্র করে এখানে ১৮ কোটি টাকা লোপাটের একটা অভিযোগ পাওয়া গেছে, সেটার উপরে ভিত্তি করে বিসিবির উপরে আক্রমণ করা হয়েছে বা অভিযোগ করা হয়েছে। এখন কমন কোশ্চেন এটা হইতে পারে প্রাথমিকভাবে, যে এই যে অভিযানটা দুদকের পক্ষ থেকে, এটা কি শুধু আসলে বিসিবিতেই করা উচিত নাকি বাফুফেতেও করা উচিত? কারণ ইতিহাসে প্রথমবার এটা বিসিবির উপরে হইল, তাহলে বাফুফের উপর করলে জিনিসটা কেমন হয়? কারণ ক্রিকেটের চাইতে আমাদের ফুটবল ফেডারেশন বা ফুটবলের যে সিচুয়েশন, এটা আরও নাজুক, খুবই সেন্সিটিভ অবস্থায় থাকে সবসময়। আমরা ফুটবলের সেরকম খোঁজখবরও নেই না, তল দিয়ে আসলে কি হয় এটা আমরা জানতেও পারি না। এইটার ব্যাপারে একটা অভিযান করা দরকার কিনা, এটা যদি আপনাদের প্রশ্ন থাকে, তাহলে না, আমি বলবো যে খুব একটা দরকার নাই। কারণ বাংলাদেশ সরকার খুব বেশি আহামরি টাকা পয়সা বাফুফের উপরে দেয় এরকমটা না, তবে বিসিবির চাইতেও অনেক বেশি প্রণোদনা আসে ফিফার কাছ থেকে, অথবা এএফসি, এশিয়ান ফুটবল কনফেডারেশন, এএফসি, মূলত এশিয়ান রিজনের যতগুলো দেশ আছে, এই সমস্ত দেশ এএফসির আন্ডারে থাকে, আর এএফসি ফিফার আন্ডারে থাকে। মূল হোতা হচ্ছে ফিফা। যত অনুদান বলেন, যত কোটি কোটি মিলিয়ন মিলিয়ন ডলার অনুদান বলেন, এটা ফিফার কাছ থেকেই আসে। গত ১৫-১৬ বছর ধরে বাফুফের যে প্রেসিডেন্ট, নির্বাচিত প্রেসিডেন্ট, চোরের বাচ্চা চোর সালাউদ্দিন কাজী, আপনি তার চেহারাটা যদি এখন ইন্টারনেটে সার্চ দিয়ে দেখেন, মানে ফেরাউনের মতো চেহারা। চুরি করতে 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 তার এমন একটা অবস্থা হয়ে গেছে, জাহেলের পর্যায়ে চলে গিয়েছিল, যে ক্ষমতা থেকে সে নামবে না, একদম ওপেন এসে সে বলেছিল যে আমি কেন পদত্যাগ করব, আমি নির্বাচন করব, যদি আমি নির্বাচনে টিকে যাই তো আমি প্রেসিডেন্ট হব। কিন্তু ফুটবলের যে উন্নতি ১ ছটাক পর্যন্ত সে দেখাইতে পারে নাই, গত ১৫-১৬ বছর বা ১২ বছর পর্যন্ত সে দেখাইতে পারে নাই। পুরো বাফুফের পুরো সিস্টেমটাকে সে খোকলা করে ফেলছে, সবাইকে সে তার হাতের মধ্যে নিয়ে রাখছে, সবগুলো টাকা তার পকেটে, আর কিছু জিনিস আশেপাশে চলে গেছে। এখন আমি যে ব্যাপারটা আমি আমার পার্সোনাল অভিমত থেকে বলতে যাচ্ছি, ইতিহাসে প্রথমবারের মতো বাংলাদেশ ক্রিকেট বোর্ড কলঙ্কিত হইল। এটা কিন্তু নট অ্যান ইজি অ্যান্ড সিম্পল থিংস, এটা খুব স্বাভাবিকভাবে আপনি নিলে চলবে না। বাংলাদেশের মানুষের একটা
আবেগের জায়গা ক্রিকেট। যখন ক্রিকেট খেলা হয়, যখন হারে তখন আমরা দুঃখিত হই, জিতলে খুশি হই, একটা বিশাল একটা আবেগের জায়গা। সেই জায়গায় দেশের একটা দুর্নীতি দমন কমিশন এসে হানা দিল, এটার একটা লাইভ টেলিকাস্ট হইল, এটার একটা নিউজ হইল। ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড, শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড, নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড, এরা তো এই নিউজগুলো দেখতেছে। সো আমাদের দেশের ক্রিকেট বোর্ড যে নতুনভাবে কলঙ্কিত হইল, এইটা একটা বড় ফ্যাক্ট। এখন আর সেই ব্যাপারগুলো কিভাবে কাজ করে, এই যে এর মধ্যে এতগুলো দুর্নীতি কিভাবে কাজ করে। বাফুফে যে এত বড় একটা দুর্নীতি চালাইলো, পুরো টিমটাকে ধ্বংস করে দিছে। মানে বাফুফে তো ধ্বংস, কোনো মতে তারা ঘাস কাটে আর কোনো মতে চলে। প্লেয়ারদের আসলে কোনো ঠিক ঠিকানা নাই, কে কোত্থেকে আসতেছে, কার বেতন কত, এসবের কেউ কোনো খোঁজও নেয় নাই। ক্রিকেটটা জাস্ট একটু উন্নতি হওয়ার কারণে, আসলে ক্রিকেটটাও সেভাবে উন্নতি না, কয়েকটা দেশ মাত্র ক্রিকেট খেলে, যার কারণে বাংলাদেশকে চেনে। যদি 186 182টা ক্রিকেট টিম থাকতো সারা বিশ্বে, তাহলে বাংলাদেশে আপনি খুঁজাও পাইতেন না। এই 15-16টা দেশ খেলে, এই জন্য বাংলাদেশ আসলে পরিচিত। যাই হোক, তারপরে ক্রিকেট পৃথিবীর দ্বিতীয় খেলা। এখানে মূল মেকানিজমটা আপনাকে বুঝতে হবে। মূল মেকানিজমটা হচ্ছে আমাদের যারা খেলোয়াড় আছে, প্লেয়ার। এখানে এখন আমি আর ক্রিকেটের প্লেয়ার, ফুটবলের প্লেয়ারকে আমি আলাদাভাবে ইন্ট্রোডিউস করব না। আমাদের যারা অ্যাকচুয়ালি প্লেয়ার আছে, সে যে কোনো প্লেয়ার হতে পারে, কাবাডি হতে পারে, ব্যাডমিন্টন হতে পারে, যাই হোক, প্লেয়ার ধরতে হবে। এখন কনক্লুশনে আমি আসতেছি। আমাদের দেশে যত প্লেয়ার আছে, এই প্লেয়ারগুলোকে তুড়ুপের তাস হিসেবে সামনে রাখা হয়। তুড়ুপের তাস, লাইক আমি যদি এক্সাম্পল দিই, বাংলাদেশের একটা জিনিস আছে যে যদি কোনো মিছিল বের হয়, তাহলে আপনি দেখবেন সামনের লাইনটা না মহিলাদের দাঁড় করিয়ে দেওয়া হয়, যাতে করে মিছিলে আক্রমণ করলে নারী নির্যাতনের মতো একটা বিশাল গ্যাঞ্জামের মধ্যে ফেলানো যায়, যার কারণে মেয়েদের সামনে রাখবে। ঠিক একইভাবে আমাদের দেশের যতগুলো স্পোর্টস বোর্ড আছে, তারা তাদের আন্ডারে যে প্লেয়ারগুলো আছে তাদেরকে তুড়ুপের তাসের মতো ব্যবহার করে। তারা কোটিতে, শত কোটিতে খেলাধুলা করে, আর আমাদের প্লেয়াররা খেলাধুলা করে 2 লাখ, 3 লাখ, 5 লাখ, 7 লাখ, 10 লাখ। তাসকিন আহমেদ 10 লাখের মতন, মানে ইতিহাসের সর্বোচ্চ এখন দামি প্লেয়ার তাসকিন আহমেদ, বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ প্লেয়ার। 10 লাখ টাকা তাসকিন আহমেদের বেতন নির্ধারণ করা হয়েছে। এইটা নিয়ে আসলে কথার শেষ নাই। প্লেয়ারের এত বেতন, তারা তো আসলে আমাদেরকে ওইভাবে খেলাই দিতে পারে না। ভাই, বিসিবির প্রেসিডেন্ট যেই পরিমাণে টাকা নিয়ে খেলাধুলা করে, যেই পরিমাণ টাকা পাচার করে সে প্রতিদিন, ওই রকম 50-60টা প্লেয়ারকে সে একদিনের বেতন খাওয়াইতে পারবে। আপনার কোনো কল্পনাই নাই। আপনি পড়ে আছেন তাসকিনের 10 লাখ বেতন, লিটন কুমার দাস প্রতি ম্যাচে ডাব্বা মারে, সে 5 লাখ টাকা কিভাবে বেতন পায়, তারপর নাজমুল হোসেন শান্ত, সে 3 লাখ 4 লাখ টাকা কিভাবে বেতন পায়। আপনি এইটা নিয়ে পড়ে আছেন, অথচ এইটা 50 থেকে 60 লাখের মধ্যে, মানে 1 কোটি তো দূরের কথা, 50 লাখের মধ্যে প্লেয়ার আসলে সব কভার। অথচ আমাদের বিসিবির প্রেসিডেন্ট নাজমুল হোসেন পাপন চোর কোটিতে খেলাধুলা করছে। 50 কোটি, 20 কোটি, 30 কোটি, 40 কোটি, 100 কোটি পর্যন্ত সে খেলাধুলা করছে। খেলাধুলা মানে বুঝতে পারছেন, সে কিছু টাকা আশেপাশে ছিটাইছে তাদের মুখ বন্ধ করার জন্য, আর বাকিটা নিউ ইয়র্কে পাচার করছে। তার অবস্থান এখন নিউ ইয়র্কে। সে ওইখানে লম্বা লম্বা কোট পরে ওয়াইফের সাথে শপিং করে ঘুরে বেড়াচ্ছে। কার টাকা? ওর বাপের টাকা। ওর বাপ ইনকাম করে দিয়ে গেছে। বিসিবির বোর্ড 900 কোটি টাকার বোর্ড, এটা আপনারা জানেন। এই পুরো টাকা পয়সার হিসাব তার আন্ডারে থাকতো। এখন এই যে প্লেয়ারদেরকে সামনে নিয়ে এসে তাদেরকে ফোকাস করে তাদের উপরে মিডিয়ার সমস্ত কোশ্চেন ছুঁড়ে মেরে তাদেরকে এঙ্গেজ রাখা হয়, পেছন দিয়ে যে এই যে হর্তাকর্তারা যে বেরিয়ে যায়, এটা আপনারা কখনোই কল্পনা করতে পারেন না। দেখেন, একটা প্লেয়ার যখন খেলবে তখন তার 2টা সাইড স্ট্রং থাকতে হবে। এক, তার মেন্টাল প্রেশার লেভেলের থাকতে হবে, মানে মানসিক প্রশান্তি থাকতে হবে, আর হচ্ছে স্কিল ডেভেলপ থাকতে হবে, স্কিল থাকতে হবে। একদিক দিয়ে আপনি বলতে পারেন এই দুটো জিনিস কিন্তু একই। আপনার স্কিল আছে, বাট আপনার মানসিক শান্তি নাই, আপনি খেলতে পারবেন না। আপনার মানসিক শান্তি আছে, যেমন আমার অনেক মানসিক শান্তি, বাট আমি ক্রিকেট কিভাবে খেলতে হয় এটা আমি জানি না। এখন আমার যতই মানসিক শান্তি থাকবে, আমার মাঠে নামাই দিলে আমি খেলতে পারবো? ব্যাপারটা এরকম না। ব্যাপারটা এইরকম যে স্কিল এবং মানসিক শান্তি দুটো একসাথে জড়িত। এখন আমাদের প্লেয়াররা তো স্কিলফুল, ঠিক আছে, বাট মানসিকভাবে কি তারা শান্ত? তারা যে পরিমাণে বেতন পায়, যেভাবে তারা জীবনযাপন করে, এটা কি আসলে আমাদের বোর্ডের যে আর্ন, এইটার উপরে কি আসলে সামঞ্জস্যপূর্ণ? এটা ক্রিকেটরা তাও হয়তো বা কোনো মতে চলতে পারে, যারা ফুটবল খেলে তাদের মানে লাখের নিচে বেতন আছে, আপনি কল্পনাও করতে পারবেন না। লাখের নিচে বেতন, 50,000 60,000 টাকা বেতন। আর যারা নারী ফুটবল দল, তাদের আরো খারাপ অবস্থা, 1 লাখের বেতন আছে কিনা সন্দেহ। পেছন থেকে এই যে 1000 কোটি টাকা, 100 কোটি টাকা লোপাট করতেছে, এই যে তুরুপের তাস করে প্লেয়ারদের সামনে নিয়ে আসতেছে। তুরুপের তাস ব্যাপারটা বুঝতে পারছেন? মানে আমার হাতে তাস আছে, আমি খেলতেছি, আমি বিসিবির প্রধান অথবা আমি বাফুফের প্রেসিডেন্ট, আমি খেলতেছি তাস নিয়ে। তাসগুলো কারা? তাসগুলো হচ্ছে প্লেয়ার। আমি কখন কাকে খেলাবো, কখন পরে খেলাবো, কোন তাসটা আমার
দামি, মানে কোন প্লেয়ারটা আমার দামি, এটা সম্পূর্ণ ডিসাইড করি আমি। কিন্তু আমরা সবাই পেছনে পড়ে থাকি প্লেয়ারদের, তারা খেলতে পারে না, তারা খেলতে পারে না। সো কনক্লুশন হচ্ছে এটাই, বিসিবি হোক অথবা বাফুফে হোক অথবা অন্য কোনো স্পোর্টস ফেডারেশন হোক, ওই জায়গায় যে মেইন হেডে থাকবে, মেইন দায়িত্বে যে থাকবে, সে যদি সৎ হয়, সৎ এবং পাশাপাশি সে তার চিন্তা ভাবনা থাকতে হবে, সৎ হলেই চলবে না। মানে সে সৎ, সে সমস্ত টাকা পয়সা আগলাই নিয়ে রাখছে, সে খরচ করে না, বা প্লেয়ারদের ডেভেলপ করার জন্য সে সেই পরিমাণ অ্যাগ্রেসিভ না, তাহলে কিন্তু হবে না। এক, সৎ হইতে হবে। সেকেন্ড, তার চিন্তা ভাবনা, তার ডেডিকেশন থাকবে অন্য লেভেলে, যে বিশ্ব লেভেলে আমি আমার এই স্পোর্টসটাকে নিয়ে যেতে চাই। এই লেভেলের মানুষ যদি বোর্ডের প্রেসিডেন্ট হয়, মানে সহসভাপতি, সভাপতি, জেনারেল ম্যানেজার, ডিরেক্টিং, এই সব কিছু না, একদম বোর্ডের প্রেসিডেন্ট যদি করা হয় সর্বোচ্চ লেভেলের সৎ এবং ডেডিকেট পারসন, তবেই ওই স্পোর্টসের উন্নতি হতে বাধ্য। কারণ বাংলাদেশ অতটাও গরিব দেশ না। বাংলাদেশের মানে 900 কোটি টাকার একটা বোর্ডে, সেখানে প্লেয়াররা যদি অভিযোগ করে আমাদের ফ্যাসিলিটিস নাই, এর থেকে লজ্জাজনক আর কোনো কাজ হইতে পারে না। সো আমরা আমাদের বোর্ডে ওই লেভেলের, ঠিক আছে, আমি যেটা বললাম সৎ এবং ডেডিকেট পারসন, ওই লেভেলের কোনো প্রেসিডেন্ট এখন পর্যন্ত পাইনি। আপনি যদি প্লেয়ারকে দোষ দেন, তাহলে আমি বলবো আপনি শুধুমাত্র রিয়াকশন ভিউয়ার। মানে আপনি খুবই সন্তুষ্ট হবেন যদি জেতে, তাহলে আপনি তালি মারবেন, আর যদি হারে তাহলে আপনি গালি দেবেন, এটি আপনার কাজ। কিন্তু আপনি যদি অ্যানালাইসিস হন বা একটু চিন্তা করেন আপনার দেশের স্পোর্টস নিয়ে, তাহলে আপনি কখনোই প্লেয়ারকে গালি দেবেন না। কারণ কোনো প্লেয়ার ইচ্ছা করে মাঠের মধ্যে খারাপ খেলবে না, আপনি খেলবেন না কোনো দিন। এই ধরনের ধারণা বা চিন্তাভাবনা করা একদমই বোকামি, যে প্লেয়াররা ইচ্ছা করে তারা খেলতে চায় না বা খেলতে পারে না। হ্যাঁ, খেলতে পারে না এটা বলেন, কারণ তাদের স্কিল ডেভেলপ প্লাস তাদের মেন্টাল সাপোর্ট, এভরিথিং, কোনো কিছু ঠিক নাই, যার কারণে হয় না। এই চোরগুলোকে ছাঁটাই করে যতক্ষণ পর্যন্ত আপনি স্কিলফুল অ্যান্ড অনেস্টি পারসন বসাইতে না পারবেন, ততক্ষণ আপনি আশা করেন না যে উন্নতি ঘটবে। যতটুকু উন্নতি আপনি ক্রিকেটের দেখছেন, এটা আমাদের প্লেয়ারদের স্কিলের কারণে, প্লেয়াররা চাইছে, তার কারণে এই যে সোনালি সুদিন চলে গেল, এটা শুধুমাত্র প্লেয়ারদের ক্রেডিট, বোর্ড প্রেসিডেন্টের কোনো ক্রেডিট নাই। সারা পৃথিবীর ক্রিকেটার ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে, বাংলাদেশের ক্রিকেটাররা এনওসি পায় না কেন? সারা পৃথিবীর ক্রিকেটার বা যত স্পোর্টস ফেডারেশন আছে, প্রত্যেকটা ফেডারেশনে তাদের নিজস্ব হসপিটাল আছে। তারা মানে প্র্যাকটিস করতে করতে যদি কোনো অকারেন্স ঘটে, কোনো ইনজুরি ঘটে, সাথে সাথে তারা ওইখানে ফ্যাসিলিটিস পায়, মেডিকেল ফ্যাসিলিটিস। আমাদের বিসিবির এত বড় একটা বোর্ড, এত শত কোটি টাকা, হাজার কোটি টাকার একটা বোর্ড, কিন্তু তাদের পার্সোনাল কোনো হসপিটাল নাই যেখানে শুধুমাত্র প্লেয়ারদের স্পেশাল ট্রিটমেন্ট দেওয়া হবে, এরকম নাই। কিন্তু বিশ্বের প্রত্যেকটা বোর্ডে আছে। সো আপনি প্লেয়ারকে বেতন দিয়ে 2 লাখ, 5 লাখ, 10 লাখ টাকা বেতন দিয়ে আপনি মনে করবেন যে পুরো দুনিয়া আপনি চ্যাম্পিয়ন করে ফেলবেন, আপনি চ্যাম্পিয়ন হওয়ার জন্য যাচ্ছেন। আর যারা 100% ফ্যাসিলিটিস, 100% মেন্টাল সাপোর্ট যে সমস্ত বোর্ড, ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড বা অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড, তারা তাদের প্লেয়ারদেরকে দিচ্ছে, চ্যাম্পিয়ন তারা হবেন না তো আপনাদের মতো চোরের মতন বোর্ড হবে? বিসিবিতে দুদক আক্রমণ করছে, এই নিউজটা দেওয়ার জন্য আপনাদের আসেনি। আমি মূলত একটা জিনিসই বলতে আসছি, যেই স্পোর্টসই হোক, ওই স্পোর্টসের যারা প্লেয়ার থাকবে তাদেরকে কখনোই আপনারা সমালোচনা করেন না। যখনই কোনো প্লেয়ার আসলে খারাপ করবে, রেজাল্ট খারাপ করবে, ধরে নেবেন ওই প্লেয়ারের ওপরে যারা কর্মকর্তা আছে, ওই চোরের বাচ্চা চোরদের সমস্যা, প্লেয়ারের কোনো সমস্যা নেই। এইটা মাথায় রাখবেন আজ থেকে, যত প্লেয়ারই হোক। ক্রিকেটে আমাদের প্লেয়ার ডাব্বা মারলে ধরে নেবেন বোর্ড প্রেসিডেন্ট ওই চোরের সমস্যা। সব কিছু ঠিকঠাক থাকলে বা পুরো সারা দেশের ক্রিকেট সিস্টেম, পাইপলাইন, সব কিছু যেভাবে প্যাকারন ওয়েতে হওয়ার কথা, এটা যদি হয়, তাহলে বাংলাদেশ চ্যাম্পিয়ন হতে বাধ্য, যেমনটা ইন্ডিয়া হয়। কারণ ইন্ডিয়াতে কোনো ধরনের ফাঁক ফোকর নাই, গ্যাপ মারার, ফাঁকি দেওয়ার, প্লেয়ারদের সঙ্গে কোনো ধরনের ইনসিডেন্ট করে কেউ পার পেয়ে যাবে, এইরকম কোনো ফাঁক তারা রাখেনি। ওদের প্লেয়ার সারাক্ষণ স্ট্রং থাকে মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি। তো চ্যাম্পিয়ন তারাই হবে, বাংলাদেশের মতো এরকম চোর ডিপার্টমেন্ট হবে না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। খোদা হাফেজ।